আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের বল টপিকটা নিয়ে আলোচনা করব। তো এই টপিক থেকে অনেক সময় অনেকগুলো এমসিকিউ চলে আসে। তো এই টপিক থেকে যদি তোমরা বেসিক ক্লিয়ার না রাখো তাহলে এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই বল টপিকটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি বল কী জিনিস। হ্যাঁ, একটা উদাহরণের মাধ্যমে আমরা পুরো বিষয়টা দেখব। সবাই খুবই মনোযোগ দিয়ে বিষয়টা দেখো। মনে করো এখানে একটা ফুটবল আছে। এই ফুটবলটা হলো স্থির। স্থির মানে কি বলতো, তার ব্যাগ হলো শূন্য, তাই তো? এই হলো একটা স্থির ফুটবল যার ব্যাগ হলো শূন্য। তোমার কোনো একটা ফ্রেন্ড এটাকে কিক করলো। তো কিক করলে কী হবে বলতো, এই ফুটবলটা সামনের দিকে মনে করো কী হলো, গতিশীল হলো। আমি ধরলাম এই ফুটবলটা, এই স্থির ফুটবলটা 5 মিটার পার সেকেন্ড বেগে সে গতিশীল হলো। আচ্ছা, এই ফুটবলটা কেন গতিশীল হয়েছে? তাকে তুমি কিক করলা। কিক করার অর্থ কী বলতো, তাকে তুমি কী করলা, একটা বল প্রয়োগ করলা, তাই তো? এই জন্য কী হয়েছে, তার ব্যাগ কত ছিল, শূন্য থেকে কত হয়েছে, 5 মিটার পার সেকেন্ড হয়েছে। এখন অন্য আরেকটা দিক থেকে কেউ যদি এটাকে যদি একটা বল প্রয়োগ করে বা ধাক্কা দেয়, তাহলে কী হবে বলতো, এই যে এটাকে যদি মনে করো আমি ধরলাম যে 8 মিটার পার সেকেন্ড বেগে আমি কি করলাম, এই ফুটবলকে ধাক্কা দিলাম। তো এখন সে কি সোজাভাবে যাবে? তার যাওয়ার কথা ছিল কোন দিকে বলতো, যাওয়ার কথা ছিল সামনের দিকে। তো এখন আর সে সামনের দিকে যাবে না। কারণ কি বলতো, কারণ অন্য আরেকটা দিক থেকে তাকে বল প্রয়োগ করা হইতেছে, তাকে ধাক্কা দেওয়া হইতেছে, তাকে কিক করা হইতেছে। এই কারণে তার গতিপথটা সামনের দিকে না হয়ে হইল কোন দিকে বলতো, আমি ধরলাম যে উপরের দিকে হইল। কোন দিকে হইল? এই দিকে হইল। এবং এই দিকে সে, আমি ধরলাম যে এই দিকে সে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বিষয়টা খুবই ভালো করে বুঝো। বলটা স্থির ছিল, তুমি তাকে কিক করলা, বলটা কি হলো বলতো, গতিশীল হলো। আবার অন্য দিক থেকে কেউ একজন কিক করলো, মনে করো অন্য দিক থেকে কেউ একজন কিক করলো, তাহলে সে কোন দিকে যাওয়া শুরু করলো? যাওয়ার কথা ছিল সামনের দিকে, যাওয়া শুরু করছে উপরের দিকে। কত মিটার পার সেকেন্ড বেগে? 3 মিটার পার সেকেন্ড বেগে। এখন যেহেতু বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাইতেছিল, এখন সেম 3 মিটার পার সেকেন্ড বেগে যদি কেউ একজন এই বস্তুকে এইভাবে, অথবা 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোনো একটা বস্তু যদি এই বলকে ধাক্কা দেয়, খুব ভালো করে বুঝো, এই বলটা 3 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাইতেছিল। এখন কোনো অন্য একটা বস্তু যদি 3 মিটার পার সেকেন্ড বেগে এই বলকে ধাক্কা দেয়, দেখো তো এই বলের গতিপথ উপরের দিকে, আবার কেউ একজন অন্য একটা বল দিয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে এটাকে কী করলো, নিচের দিকে আঘাত করলো। দেখো উপরের দিককে যদি আমি পজিটিভ ধরি তাহলে বলতে পারি কি, তার ব্যাগ কত, +3। আবার নিচের দিকে একটা 3 মিটার পার সেকেন্ড বেগে কি আসতেছে, একটা বল আসতেছে, তার ব্যাগ কত হবে, দিক যেহেতু কি বিপরীত, তাহলে কি হবে, একটা প্লাস হলে একটা কি হবে মাইনাস, +3 মাইনাস যোগফল কত বলতো, যোগফল 0। আচ্ছা, এই লব্ধি ব্যাগ বা ব্যাগের যোগফলটা 0, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই বস্তুটা কী হয়ে যাবে বলতো, এই বস্তুটা তখন কী হয়ে যাবে, এই বস্তুটা তখন স্থির হয়ে যাবে। আশা করি এই ঘটনাটা বুঝতে পারছো। তো এই ঘটনার মধ্যে বলের সব ধরনের প্রপার্টিজ বিদ্যমান আছে। একটু সবাই তাকায় দেখো। তো এখানে স্থির বস্তুর উপর তুমি কি করলা, তুমি ধাক্কা দিলা বা কিক করলা, সে গতিশীল হইল। স্থির বস্তু গতিশীল হইল। গতিশীল বস্তু যাওয়ার কথা ছিল সামনে, গেল কোথায়, উপরে। গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন ঘটলো। দুইটা কথা, স্থির বস্তু গতিশীল হয়েছে, গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন হয়েছে। কয়টা কথা? দুইটা কথা। আবার 3 নাম্বার দিকে তাকাও। 3 নাম্বার কি বলতো, এখানে কি হয়েছে বলতো, গতিশীল বস্তুটা স্থির হয়ে গেছে। তো এইখানে একটা কাহিনী করলো, স্থির বস্তু গতিশীল। এখানে আরেকটা কাহিনী ঘটলো যে গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন ঘটলো। এখানে আরেকটা কাহিনী 3 নম্বর, সেটা কি বলতো, গতিশীল বস্তু স্থির হয়ে গেল। তো এই ক্ষেত্রে এই 3টা প্রপার্টিজ বা 3টা এই যে কাজ করতেছে, যেই জিনিসটা অথবা যেই বিষয়টা এই 3টা কাজ করে, তার নাম হলো কি বলতো, বল। তার নাম কি? বল। তার মানে বল কি করে? বল হইল কি করে বলতো, 1 নাম্বার স্থির বস্তুকে গতিশীল করে। বুঝতে পারছো? হ্যাঁ, আমি আরও ডিটেলস বলবো একটু পরে, তোমরা বিষয়টা সম্পূর্ণ ভালো করে বুঝতে পারবা। আপাতত শুধু এইটুকু মনোযোগ দাও যে বল কি করে, স্থির বস্তুকে গতিশীল করে। তো কি বলতে পারি, স্থির বস্তুকে কি বলে বলতো, স্থিরকে সে গতিশীল করে। তারপর কি বললাম বলতো, গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করে। 2 নম্বর কি বলছি, নোট ডাউন করে ফেলো। গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করে। এবং 3 নাম্বার হলো গতিশীল বস্তুকে স্থির করে। তো এই 3টা প্রপার্টিস হলো কি বলের, তাই তো? হ্যাঁ, আমরা আরও একটু ডিটেল জানবো।
এখন আমি যে বললাম যে বল কি করে, স্থির বস্তুকে গতিশীল করে। এখন বল কি সবসময় স্থির বস্তুকে গতিশীল করবে? দেখো তো একটু দেখি। এখন আমি কি করলাম, এই দেয়ালের মধ্যে আমি হোয়াইট বোর্ডে ধাক্কা দিলাম, বল প্রয়োগ করছি, তো দেয়াল তো গতিশীল হইতেছে না, এই হোয়াইট বোর্ড তো গতিশীল হইতেছে না। তার মানে আমি যে একটু এই কথা বললাম যে বল স্থির বস্তুকে গতিশীল করে, এই কথাটা কি মিথ্যা হয়ে গেল, তাই না? তার মানে আমরা কি বলতে পারি বলতো, বল কি করে, গতিশীল বস্তুকে, স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে। দেখো আমি বল প্রয়োগ করছি কিন্তু সে গতিশীল হইতেছে না, কিন্তু গতিশীল হওয়ার কি করতেছে বলতো, চেষ্টা করতেছে। তার মানে আমরা বলতে পারি কি বলতো, বল কোনো বস্তুকে গতিশীল করবে সবসময় এরকম না, বল কি করে, গতিশীল করার চেষ্টাও করে। বুঝতে পারছো? তার মানে বল কি, বলের যদি সংজ্ঞা আসে পরীক্ষায় ক নাম্বার আসতে পারে, তো সেক্ষেত্রে তুমি কি লিখবা? তুমি লিখতে পারো যে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বলা হয় বল। বুঝতে পারছো? হ্যাঁ। এখন বল কাকে বলে বলো তো? বল হলো যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করে বা করার চেষ্টা করে, সেটাই হলো কি বল। ঠিক আছে, আমি লাস্টবারের মতো বলতেছি, সবাই নোট ডাউন করো যে বল হলো একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করে বা করার চেষ্টা করে। এই প্রশ্নটা আসতে পারে, বল কাকে বল। ঠিক আছে, এখন কথা হলো বল যে স্থির বস্তুকে গতিশীল করতেছে, বিষয়টা একটু ভালো করে বুঝো। ছিল কি বলতো, ছিল হলো স্থির বল, স্থির বস্তু ছিল, বেগ কত 0, এখন গতিশীল হয়েছে, বেগ কত হয়েছে বলতো 5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ ছিল 0, বেগ হয়েছে 5, আমরা ধরে নিছি এটা। তার মানে বেগের পরিবর্তন করছে না, তার মানে স্থির বস্তু গতিশীল হইতেছে। মানে কি হইতেছে বলতো, স্থির বস্তু গতিশীল হইতেছে মানে বেগের পরিবর্তন করতেছে, বেগের পরিবর্তন করতেছে। আর বেগের পরিবর্তনকে বলা হয় কি ত্বরণ, তাই তো? তার মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার ত্বরণ ঘটবে। বুঝতে পারছো? এটা মাথায় রাখো। কি বলছে বলতো, স্থির বস্তু গতিশীল হইতেছে, এই কথার অর্থ কি, তার বেগের পরিবর্তন ঘটতেছে। আর বেগের পরিবর্তন মানে হলো ত্বরণ। তার মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বা প্রযুক্ত বলের কারণে কি সৃষ্টি হয় বলতো, ত্বরণ সৃষ্টি হয়। এই কথাটা একটু মাথায় রেখো, বল প্রয়োগ করলাম ত্বরণ সৃষ্টি হবে, মানে কি বেগের পরিবর্তন আছে। হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন করতে পারো তোমরা। আরেকটা প্রশ্ন হলো যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কতক্ষণ পর্যন্ত তার বেগের পরিবর্তন ঘটবে? এই প্রশ্ন থাকতে পারে না মাথার মধ্যে, যে বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, এখন সব সময় কি বেগের পরিবর্তন ঘটবে? একটা নির্দিষ্ট সময় তো বেগের পরিবর্তন ঘটবে, তারপর পরিবর্তন নাও ঘটতে পারে। এখন কতক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে, কতক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে না, এই বিষয়টাই আমাদের বুঝতে হবে, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসছিল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছিল। ঠিক আছে, আমরা এই জিনিসটা সলভ করবো এখন, সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, এখন কথা হলো একটা বস্তুর উপর আমি যদি বল প্রয়োগ করি, বস্তুর ততক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকবে। কথাটা একটু আবার বলি, একটা বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, ওই বস্তুর ততক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকে। সবচেয়ে বাস্তব উদাহরণ হলো আমরা যখন সাইকেল চালাই, যখন পেডেল দিই তখন কি ঘটে বলো তো, তখন পেডেল দেওয়ার সাথে সাথে কি হয়, বস্তুর বেগের পরিবর্তন ঘটে, মানে সাইকেলের বেগের পরিবর্তন ঘটে। যে একটা সময় তুমি যদি সাইকেলের যদি পেডেল দেওয়া বন্ধ করো, তখন কি করবে বলো তো, তখন কি ওই সাইকেলটা কি বন্ধ হয়ে যায়? সাইকেলটা কিন্তু থেমে বা বন্ধ হয়ে যায় না। কেন যায় না? কারণ দেখো, আগে কিন্তু যখন সাইকেলটা স্থির ছিল তুমি কিন্তু তার উপর বল প্রয়োগ করছো, সাইকেলটা গতিশীল হয়েছে, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তার ব্যাগটা শূন্য নাই। তার মানে বল প্রয়োগ করে বন্ধ করছো কিন্তু ব্যাগ শূন্য নাই, এই কারণে কি করছে বলতো, সাইকেলটা সমবেগে চলতেছে, তাই না? হ্যাঁ, কথাগুলো একটু সিকোয়েন্সিয়ালি বলি, একটু শুনো। এখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কতক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে? যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকবে ততক্ষণ পর্যন্ত বেগের কি হবে, পরিবর্তন ঘটবে। যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকবে ততক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে। তার মানে যদি বলের ক্রিয়া না থাকে তখন কি হবে বলতো, তখন বস্তুটা থেমে যাবে না, তখন কি করবে, বস্তুটা সমবেগে অগ্রসর হবে। তো নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের যে বল সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো এটা। তোমরা সবাই 3টা স্টার চিহ্ন দেয় এই কথাটা লেখো, যে যদি 3টা স্টার চিহ্ন লেখো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ততক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন হবে
যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকবে। কথাটা খুব ভালো করে লেখো। কি বলছি বলো তো ভাইয়া? বললাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ততক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকবে। আমার লাইনটা কিন্তু শেষ হয় নাই, আর একটু বাকি আছে, কথাটা একটু আবার বলি। হ্যাঁ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ততক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকে এবং বাকি সময় বস্তুটা সমবেগে যাবে। এখন লাইনটা শেষ হয়েছে, 3টা স্টার চিহ্ন দিয়ে এই কথাটা লিখবা। আমি সম্পূর্ণ লাইনটা আবার বলতেছি। কোনো বস্তুর উপর বলের বল ক্রিয়া করলে অথবা কোনো বস্তুর উপর বলের প্রয়োগের কারণে বেগের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ পর্যন্ত কি হয় বলতো, বলের ক্রিয়া থাকবে। তারপর বস্তুটা কি করবে, সমবেগে অগ্রসর হবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন এই সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, নিউটনের 3টা সূত্র আছে বল সংক্রান্ত। এই 3টা সূত্রের মধ্যে আমরা প্রথম সূত্রটা পড়ব। বুঝতে পারছো? লেখো নিউটনের, টপিকের নাম লেখো সবাই, নিউটনের বলের সূত্রাবলী। নিউটনের বলের সূত্রাবলী। হ্যাঁ, আমাদের টপিকের নাম হলো নিউটনের বলের সূত্রাবলী। বলের সূত্রাবলী। হ্যাঁ, আমরা প্রথম সূত্র পড়ব। প্রথম সূত্র কি বলছে? আমরা কিন্তু অলরেডি প্রথম সূত্র পড়ে ফেলছি। এখন এটা আমরা নিউটন কি বলছে চেষ্টা দেখব, ঠিক আছে? হ্যাঁ, এখন প্রথম সূত্র হলো বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে অগ্রসর হবে। দেখো তো, এটা আমরা আগেই পড়ে ফেলছি না? হ্যাঁ, নিউটন এই কথাটাই বলছে যে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে, এই বস্তুর উপর যদি আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে কী করবো বলতো, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলবে। এই কথার অর্থ কি? এই কথা মানে হলো যে বাহ্যিক বল প্রয়োগ করলাম না, তার মানে যাহাই আদি বেগ তাহাই হলো কি বলতো, শেষ বেগ। তার মানে বলতে পারি এফ এর মান যদি 0 হয়, মানে বাহ্যিক বল 0, ইউ ইকুয়াল টু ভি। ইউ মানে হলো আদি বেগ, ভি হলো কি, শেষ বেগ। এই হলো কি নিউটনের প্রথম সূত্র। তাই তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। বাহ্যিক বল যদি প্রয়োগ না করি, যাহাই আদি বেগ তাহাই হলো শেষ বেগ। এটা হলো আমাদের কথা। নিউটন কীভাবে বলছে কথাটা? বলছে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ওই কথাটা মাথায় রাখবা। কোন কথা? ওই যে বলছিলাম যে আমরা যদি কতক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে, যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকবে। বাকি সময়টা কি করবে, বস্তুটা সমবেগে অগ্রসর হবে। তুমি সব ভুলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু এই লাইনটা বলা যাবে না, ঠিক আছে? আমরা এখন একটা ম্যাথ করব, সেম টপিকের একটা ম্যাথ। সবাই প্রশ্নটা লেখো। কোনো বস্তুর উপর, অথবা কোনো বস্তু না, একটু লেখো যে 20 কেজি ভরের কোনো স্থির বস্তুর উপর 20 কেজি ভরের কোনো স্থির বস্তুর উপর 10 নিউটন বল 2 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে। 20 কেজি ভরের কোনো বস্তুর উপর, কোনো স্থির বস্তুর উপর 10 নিউটন বল 2 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে। মানে 2 সেকেন্ডের পরে কিন্তু বলটা ক্রিয়া করে না, মাথায় রাখতে হবে এটা। হ্যাঁ, এখন প্রশ্নটা হলো যে তার 5 সেকেন্ড পর বস্তুটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে? কত মিটার দূরত্ব অতিক্রম করবে, এই হলো প্রশ্ন। প্রশ্নটা একটু ভালো করে বুঝো। 20 কেজি ভরের কোনো স্থির বস্তুর উপর 10 নিউটন বল 2 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে। এখন 5 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। ফিজিক্সের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হলো সবসময় চিত্র আঁকতে হবে। বুঝতে পারছো? আমি একটু চিত্র আঁকতেছি, দেখো। এই হলো মনে করো 20 কেজি ভরের একটা বস্তু, মনে করো এই হলো একটা কি 20 কেজি ভরের একটা বস্তু। এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো। কত নিউটন বল প্রয়োগ করছো? তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো। এই 10 নিউটন বল কতক্ষণ পর্যন্ত ক্রিয়া করে? এই 10 নিউটন বল 2 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে। বুঝতে পারছো? এখন কথা হলো 2 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে, ঠিক আছে, কিন্তু তোমাকে বের করতে বলছে কি, তোমাকে 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। 5 সেকেন্ডে কি করতে বলছে বলতো? অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। আমরা আগেই বলছিলাম যে
যতক্ষণ বলের ক্রিয়া থাকবে ততক্ষণ বেগের পরিবর্তন ঘটবে। তো এইখানে তো বস্তুটা স্থির, তার বেগ কত বলতো? বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। আমি ধরলাম 2 সেকেন্ড পর সে এই পয়েন্টে আসছে, আমি কি ধরলাম বলতো? সে 2 সেকেন্ড পর এই পয়েন্টে আসছে। তো এই পয়েন্টে তার অবশ্যই একটা ব্যাগ আছে, যদি ব্যাগ না থাকতো তাহলে বস্তু কী করতো? এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারতো না। এই ব্যাগটা আমরা কেমনি বের করবো? আমরা সূত্র পড়ছিলাম না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান কত বলতো? আদি বেগ হলো 0, 0 প্লাস এর মান কত? এর মান তো আমরা বের করতে পারি। কেমনে বের করতে পারি? বলের মান দেওয়া আছে, আবার কি দেওয়া আছে বলতো? ভরের মান দেওয়া আছে। এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু এফ বাই এম। এফ এর মান কত? এফ এর মান হলো 10 আর এম হলো 20, মান আসে কত? হাফ। হাফ মানে কত? 0.5 একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এর মান এখানে বসাই, হাফ ইন্টু সময়ের মান কত? কয় সেকেন্ড? 2 সেকেন্ড। এই তো ক্যালকুলেশন করলে মান কত আসে বলো তো? মান আসে 1 মিটার পার সেকেন্ড। তার মানে এই স্থির বস্তুটা, এই স্থির বস্তুর উপর 10 নিউটন বল কাজ করে, তখন তার এই স্থির বস্তুটার ব্যাগ কত হয় বলো তো? ব্যাগ হয় কত? ব্যাগ হয় 1 মিটার পার সেকেন্ড। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো প্রথমে আমি 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেমন বের করতে পারি বলো তো? আমরা বের করতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ কত? আদিবেগ হলো 0 ইন্টু সময় কত? সময় হলো 2 সেকেন্ড প্লাস আমরা কি লিখবো? হাফ ইন্টু এর মান কত পাইছি আমরা? এর মান পাইছি আমরা হাফ ইন্টু সে কয় সেকেন্ডে তার বেগের পরিবর্তন করছে? 2 সেকেন্ডে। আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো 2 স্কোয়ার। কত আসে? 0 প্লাস 2 দ্বিগুণে কত বলো তো? 4 ইন্টু 2 স্কোয়ার মানে হলো 4। তো ক্যালকুলেশন করলে মান কত আসবে? এস এর মান আসবে 1 মিটার। এই যে 1 মিটার, এই 1 মিটার কি উত্তর? না। কেন উত্তর না? কারণ হলো তোমাকে বের করতে বলছে 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত। তুমি কি বের করছো? তুমি বের করছো তার 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে বলতে পারি এই যে 2 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হলো কত বলতো? 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 1 মিটার। তার মানে 2 সেকেন্ড পরে বস্তুটাকে থেমে যাবে না। আমরা কি বলছিলাম বলতো? তো বাকি সময় বস্তুটা সমবেগে যাবে। তার মানে 5 সেকেন্ডের ক্ষেত্রে, তো বাকি আমি ধরলাম 5 সেকেন্ডে সে এই পয়েন্টে আসছে, তো 5 সেকেন্ডের ক্ষেত্রে বাকি সময়টুকু সে সমবেগে যাবে। 2 থেকে 5 সেকেন্ডে সে সমবেগে যাবে। কতটুকু সময় যাবে? 3 সেকেন্ড। তার মানে সে 3 সেকেন্ড সময় সমবেগে অগ্রসর হবে। আর সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করার সূত্র কি বলতো? এস ইকুয়াল টু ভিটি। বির মান কত পাইছি আমরা? বির মান পাইছিলাম কত? 1। আর টির মান কত বলতো? টির মান হলো 3। ক্যালকুলেশন করলে মান আসে কত? 3। তার মানে আমরা বলতে পারি যে সে 0 থেকে, মানে এই একদম প্রাথমিক অবস্থা থেকে 5 সেকেন্ডে সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কেন বলতো? কারণ বল কাজ করে 2 সেকেন্ড এবং তোমাকে বের করতে বলছে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তারপরে বলতে পারি এই যে এইখানে তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হলো কত? 1 মিটার। এবং এই যে বাকি সময়টুকু সে সমবেগে গেছে, কয় মিটার গেছে বলতো? 3 মিটার। তাহলে তার মানে বলতে পারি সে মোট 5 সেকেন্ড পর সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে বলতো? বলতে পারি এস ইকুয়াল টু S1 প্লাস S2। প্রথমটাকে ধরলাম আমি S1, পরেরটা 3 মিটারকে ধরলাম কি বলতো আমরা? S2। তো মান কত আসে বলতো? 1 প্লাস 3 কত হলো? এই হলো 4 মিটার। এইভাবে তোমরা পুরো প্রসেসটা সলভ করতে পারো। এগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে এটা এমসিকিউ হিসেবে আসতে পারে প্রশ্ন। ঠিক আছে, সবাই এই জিনিসটাকে বুঝতে পারছো? আশা করি এই টপিকটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এই ছিল নিউটনের প্রথম সূত্র থেকে গাণিতিক সমস্যাগুলি। তোদের মনে রাখতে হবে যে কতক্ষণ পর্যন্ত আমরা কোন সময়টা নেব। আমরা ওই সময়টাই নিব যতক্ষণ পর্যন্ত বলের ক্রিয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটবে। বাকি সময়টা কি করবে? বাকি সময়টা বস্তুটা কি করবে বলতো? স্থির, মানে সমবেগে অগ্রসর হবে। যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাহলে বেগের পরিবর্তন বন্ধ হবে, কিন্তু বস্তু থেমে বা বন্ধ হয়ে যাবে না, বস্তু সমবেগে সামনে অগ্রসর হবে। এটাই ছিল নিউটনের প্রথম সূত্রের বেসিক আলোচনা। আরেকটা কথা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, সেটা হলো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানি বলতো? বলের গুণগত ধারণা পাই। এই প্রশ্নটা অনেক সময় মেডিকেলে চলে আসে যে এমসিকিউ হিসেবে, যে নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? বলের গুণগত ধারণা পাওয়া যায়। হ্যাঁ, আমরা নিউটনের প্রথম সূত্র শেষ করলাম। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো বল সংক্রান্ত নিউটনের দ্বিতীয় একটা সূত্র ছিল, সেই সূত্রটা কি বলতো? সবাই টপিকের নাম লেখো যে দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। এই হলো নিউটনের দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র হলো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলছে বলতো? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সবাই এটা লিখে ফেলো আগে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ,
তো ভরবেগকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ভরবেগ মানে হলো মোমেন্টাম, তাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এর পরিবর্তনের হার মানে কি বলতো? যে কোনো পরিবর্তন, তোমরা এটা জানো যে কোনো পরিবর্তন ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি। যে কোনো পরিবর্তন মানে এগুলো কি বলতো? ডি নিয়ে আসি, ডি বা ডেল নিয়ে আসি। পরিবর্তন মানে হয়তো ডি নয়তো কি ডেল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলছি, হার মানে কি আসবে বলতো? হার মানে সময় চলে আসবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হলো এটা। অনেক সময় যে বোর্ড পরীক্ষায় খ নাম্বার প্রশ্নটা আসে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অথবা কি এটা ব্যাখ্যা করো, অথবা কি নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করে। এখানে এই প্রশ্নটা অনেক সময় খ নাম্বারে চলে আসে। তো এটা একটু প্রমাণ করি কেমনে আসে জিনিসটা। দেখো এখানে ভরবেগ মানে কি বলতো? ভরবেগ মানে হলো ভর এবং বেগ। তো কোনো বস্তুর এই পির পরিবর্তে আমরা কি লিখতে পারি? পির পরিবর্তে আমরা লিখতে পারি যে ডিডিটি অফ এম ইন্টু ভি ইস প্রফেশনাল হলো এফ, তাই তো? এখন আমরা এই অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ধ্রুবক জিনিসকে আমরা সবসময় কোথায় নিয়ে আসি বলতো? সামনে নিয়ে আসি। ভর এবং বেগের মধ্যে কোন জিনিসটা ধ্রুবক? বস্তুর এই ভরটা হলো ধ্রুবক। পৃথিবীতে ভর যা, চাঁদে ভর কি তাই, তাই তো? এইটা হলো ধ্রুবক। ধ্রুবককে কোথায় নিয়ে আসবো? আমরা সামনে নিয়ে আসবো। তো লিখতে পারি এম অফ ডিডিটি অফ ভি ইস প্রফেশনাল এফ, তাই তো? এখন এই দিকে একটু ভালো করে তাকাও। এখানে কি করছে বলতো? কিসের পরিবর্তন এটা? এটা হলো ডিবি মানে হলো ব্যাগের পরিবর্তন। ডিডিটি অফ বি মানে হলো ব্যাগের পরিবর্তনের হার, মানে সময়ের সাথে ব্যাগের পরিবর্তন। আর সময়ের সাথে ব্যাগের পরিবর্তনকে আমরা কি বলি? আমরা বলি অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তার মানে আমরা লিখতে পারি কি বলতো? এম, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ ইস প্রফেশনাল এফ, তাই তো? আবার লেখা যায় সমানুপাতিক চিহ্নের পরিবর্তে। আসলে আমরা একটা ধ্রুবক ব্যবহার করি। ধ্রুবক হলো দুই ধরনের। কয় ধরনের ধ্রুবক? দুই ধরনের। একটা হলো স্বাধীন ধ্রুবক, একটা হলো অধীন ধ্রুবক। স্বাধীন ধ্রুবক মানে হলো আমরা যে ধ্রুবকটা নিজের ইচ্ছা মতো ধরতে পারি। তো এইখানে আমরা একটা স্বাধীন ধ্রুবক ব্যবহার করি। আমাদের জীবনের প্রথম ভালো লাগা ধ্রুবকটা কি বলতো? ভালো লাগা ধ্রুবকটা হলো কে, যার মান কত? 1 ধরছিলাম আমরা। আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ, এবং এখান থেকে লিখতে পারি বলতো কি আমরা? এফ ইকুয়াল টু এম এ। এটাই হলো এই দ্বিতীয় সূত্র থেকে এই সূত্রটা আসছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের কি আমরা এই জিনিসটা পাই, এফ ইকুয়াল টু এম এ। এখানে কে এর মানটা 1 কেমনে আসলো বলতো? আমরা বলতে পারি 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে তার ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড। দেখো 1 কেজি ভরের বস্তুর উপর তাকাও, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে তার ত্বরণ হবে কত? 1 মিটার পার সেকেন্ড। তো সবগুলা মান বসালে কি আর মান কত আসবে? 1 আসবে। তো এখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের যে একটা সমীকরণ এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা আমরা পেয়ে যাই। সবাই আশা করি দ্বিতীয় সূত্রটা বুঝতে পারছো। দ্বিতীয় সূত্রটা খ নাম্বার পরীক্ষায় আসতে পারে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান তা ব্যাখ্যা করো, অথবা কি নিউটনের দ্বিতীয় সূত্র, বলের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো। এটা খ নাম্বারে বোর্ড পরীক্ষায় আসতে পারে। তো এইটুকু ছিল আমাদের মোটামুটি প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা। এবং এখান থেকে আরেকটা জিনিস, সেটা যেটা তোদের জানতে হবে, বলের একক এবং কি মাত্রা। এই জিনিসটা একটু দেখাই দিই। দেখো এফ ইকুয়াল টু এম এ, আমি বলের প্রথমে ইউনিট বের করব। ইউনিট বের করলে আমরা লিখতে পারি কি বলতো? বলের একক কি বলতো? বলের একক হলো কেজি। ত্বরণের একক কি বলছি? ত্বরণের একক হলো কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বলবো বলতো? নিউটন বলি। কি বলি আমরা? নিউটন, তাই তো? তার মানে বলতে পারি 1 নিউটন মানে হলো কি? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথাটা মাথায় রাখবো, অনেক সময় এগুলো এমসিকিউ এ আসে। মানে 1 নিউটন মানে কি? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে তার মানে তোমাকে যদি বলে, কেউ জিজ্ঞেস করে যে 10 নিউটন মানে কি? 10 নিউটন মানে হলো 10 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মাথায় রেখো। আর মাত্রা কী হবে বলো তো? মাত্রা মানে হলো ডাইমেনশন। বলের মাত্রা হবে যে বরের মাত্রা হলো ক্যাপিটাল এম এবং ত্বরণের মাত্রা কত? L ইনভার্স 2। আর মাত্রা মানে কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাইতে পারি। এই হলো কি? বলের মাত্রা। এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র আমরা ভালো করে বুঝতে পারলাম, তাই তো? এবং লাস্ট একটা সূত্র আছে যে নিউটনের তৃতীয় সূত্র বলের সংক্রান্ত। এটা দেখে আমরা কি করবো? আজকের ক্লাসটা শেষ করবো। সবাই একটু দেখো জিনিসটা। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসে। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আসে মূলত। যে তৃতীয় সূত্র থেকে মূলত কি হয় বলতো? ভরবেগের সংরক্ষণশীলতার আমরা একটা কি পাই? সূত্র পাই। এখান থেকে সংঘর্ষ সংক্রান্ত অনেকগুলো ম্যাথ আসে। তোমরা ক্লাস 10 পড়ে আসছো, ইন্টারমিডিয়েটের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হ্যাঁ, লেখো নিউটনের বলের তৃতীয় সূত্র। নিউটনের বলের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হলো কি বলতো? তৃতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কি বলছি বলতো? প্রত্যেক ক্রিয়ারই কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমরা বলতে পারি যে F1 ইকুয়াল টু, দেখো F1 ইকুয়াল টু F2।
F1 ইকুয়াল টু F2। যদি সূত্রের সাথে ক্রিয়া মিলছে বলো তো কি বলছি, প্রত্যেক ক্রিয়া সমান। হ্যাঁ, F1 ইকুয়াল টু F2, F1 হলো ক্রিয়া বল, F2 হলো প্রতিক্রিয়া বল, সমান এবং বিপরীত, মানে কি করতে হবে, একটা মাইনাস দিতে হবে। এই হলো নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। আবার একটু আগে আমরা কি পড়ছিলাম বলো তো, একটু আগে পড়ছিলাম যে F ইকুয়াল টু ma পড়ছি, তাই না? এখানে বস্তু কিন্তু কয়টা বলো তো, বস্তু হলো দুইটা। কারণ তুমি প্রত্যেক ক্রিয়ার, এই যে আমি এই বস্তুর উপর হোয়াইট বোর্ডের উপর একটা বল প্রয়োগ করতেছি, হোয়াইট বোর্ড আমরা কি করতেছে, আরেকটা বল প্রয়োগ করতেছে। তার মানে আমার কি কাজ করতেছে এখানে, আমার হাত এবং হোয়াইট বোর্ড দুইজন কাজ করতেছে। তার মানে এই ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্রের জন্য সর্বনিম্ন বস্তু লাগবে কয়টা, দুইটা। দুই বা ততোধিক বস্তুর ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্রটা প্রযোজ্য, তাই না? হ্যাঁ, এখন F1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো, F1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে এই যে M1 A1 ইকুয়াল টু লিখতে পারি মাইনাস M2 A2, ঠিক আছে? আবার আমরা সূত্র পড়ছিলাম কি বলতো, V ইকুয়াল টু ইউ প্লাস এটি, লিখতে পারি এর পরিবর্তে লিখতে পারি V মাইনাস ইউ বাই টি, তাই তো? এখন যখন প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তো এই ক্ষেত্রে সময়টা কি বলতো, প্রতিক্রিয়া যে হয় সাথে সাথে হয়, তার মানে এক্ষেত্রে সময়টা কিন্তু ভিন্ন না। সময় কি বলতো, সময় হলো এক। তারপর তুমি যদি 3 সেকেন্ড সময়ে কোনো একটা বস্তুকে তুমি যদি ক্রিয়া বল প্রয়োগ করো, ওই বস্তুটা 3 সেকেন্ডে তোমাকে কী করবে, প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এক্ষেত্রে তাহলে সমান কি বলতো, T1 T2 হবে না, কি হবে, শুধু টি হবে। কেন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি একই সাথে কাজ করে। বলতে পারি কি আমরা বলতো, এখান থেকে লিখতে পারি কি M1 ইন্টু A1 এর পরিবর্তে লিখবো কি বলতো V1 মাইনাস E1 বাই কি T1 কি লিখবো না, কেন, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল একই সাথে কাজ করে। আবার এই পাশে কি লিখবো বলতো, মাইনাস M2 লিখতে পারি কি আমরা বলতো V2 মাইনাস U2 বাই টি। উভয় পক্ষ থেকে টি কাটা যাবে, তাই তো? তো এই পাশে কি থাকে বলতো, এই পাশে থাকে হলো M1, দেখো M1 আমরা কী করতে পারি, ইচ্ছা করলে গুণ করতে পারি V1 মাইনাস M1 E1 ইকুয়াল টু মাইনাস M2 V2 মাইনাস মাইনাসে প্লাস M2 U2, তাই তো? দেখো তো, আমরা যদি ইউগুলাকে এক পাশে নেই তাহলে সূত্র কি হয়, সূত্র হয় M1 E1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2, তাই তো? তো এইটুকু হলো কি বলতো, এইটুকু হলো কি ক্রিয়াবলের জন্য, তাই তো? না, সংঘর্ষের আগে বলতে পারি, সংঘর্ষ নিয়ে পরে কথা বলবো, সমস্যা নাই, কিন্তু আগে কি বলতে পারি, এইটুকু হলো কি আদি অবস্থায় বস্তুর প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর ভর এবং কি বলতো দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তো এইখান থেকে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমরা পাই। সংরক্ষণশীলতা এই কথার অর্থ কি বলতো, সংঘর্ষের আগে এবং পরে কি হবে বলতো, ভরবেগ কি থাকবে, একই থাকবে। তো এই ছিল নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা বল সংক্রান্ত আলোচনা, এবং আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তো পরবর্তীতে অন্য একটা টপিকে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো সবাইকে, আসসালামু আলাইকুম।